স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বিশ্বব্যাপী পালিত হচ্ছে মুক্ত গণমাধ্যম দিবস। তবে মালিক, সাংবাদিক ও পাঠকের স্বাধীনতা একই সাথে থাকে কিনা তা বলা মুশকিল। কার গুরুত্ব সবচেয়ে বেশি স্বাধীনতার প্রশ্নে, এসব নিয়ে আজকের আলোচনা। স্বাধীনতা কার? কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান। স্বাগত আপনাদের। একই সঙ্গে আমরা একটু ঢাকার বাইরেও যেতে চাই। চট্টগ্রামে আছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুখলাল দাস এবং রাজশাহীর উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু। স্বাগত আপনাদেরকেও। ইকবাল ভাই, আপনার কাছে প্রথমে চলে আসি যে মুক্ত গণমাধ্যম দিবস পালন হচ্ছে এবং সারা পৃথিবীতেই পালন হচ্ছে। এই পালনের সময় আমরা সাংবাদিকতা নিয়ে যেই প্রশ্নের মুখোমুখি হই, সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন ওঠে, সাংবাদিকতা ঠিকভাবে করা যাচ্ছে কিনা সেগুলি নিয়েও প্রশ্ন ওঠে। এবং এটা গত বলা যায় 93 সাল থেকে যে শুরু হয়েছে, তারপর থেকে শুধু না, তার আগ থেকেও এই প্রশ্নগুলি আছে। কিন্তু এই প্রশ্নগুলির যারা উত্তর দেবেন, অর্থাৎ এই ব্যবস্থাপনার উন্নতির জন্য যারা আছেন, সেটা সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনা, সরকার এবং অন্যান্য পক্ষ আছে, তারা এটা পর্যবেক্ষণের কোনো ধরনের উদ্যোগ কখনো নেয় কিনা, বা বাংলাদেশের পরিস্থিতিটা কিরকম সেক্ষেত্রে? প্রথম যেটি হলো যে আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এবং আজকের দিনটি শুধুমাত্র সাংবাদিকদের জন্যে, গণমাধ্যমের জন্যে এই বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। মাত্র দুদিন আগে আমরা মে ডে পালন করেছি। মে ডে হলো শ্রমিকদের অধিকারের দিবস, আর আজকের দিবসটি হলো আমাদের গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, তার সাথে পাঠক আছে, দর্শক শ্রোতা আছে, তাদের দিবসটি। এখানে যে প্রশ্নটি, তবে একটি দিবস পালনের মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যম সকল প্রতিবন্ধকতা বা গণমাধ্যম পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে, সেটি কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে চাই না। তবে একটি দিবসে আমাদের একটা সুযোগ আসে যে আমরা সবাই নিজের দিকে তাকাতে পারি এবং আমরা কিভাবে কাজ করছি তার একটি আত্মজিজ্ঞাসা, সেটার একটা সুযোগ আসে। বাংলাদেশের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আজকে বিশ্বব্যাপী আপনি যদি দেখেন, বিশ্বব্যাপী কিন্তু সাংবাদিকতা একটি অনেক ঝুঁকি, অনেক চাপের মুখে আজকে কিন্তু বিশ্বব্যাপী সাংবাদিকতা। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, সেখানে দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদেরকে যেভাবে আক্রমণাত্মকভাবে বলেছেন, সেটি প্রমাণ করে যে সেখানকার প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি কিভাবে গণমাধ্যমকে দেখছে। সেই তুলনায় যদি আমরা আসি, তাহলে আমরা দেখব বাংলাদেশে আমাদের সাংবাদিকতা কোন পর্যায়ে আছে। একটি কথা হলো যে সাংবাদিকতা পেশা স্বাভাবিকভাবে এটা বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ, এবং ঝুঁকি নিয়েই কিন্তু সাংবাদিকদেরকে কাজ করতে হয়। প্রতিবন্ধকতা নেই এমন পরিবেশ কিন্তু কোথাও নেই। কোথাও কিছু না কিছু প্রতিবন্ধকতা, কিছু না কিছু বাধার মধ্য দিয়ে কিন্তু সাংবাদিকদেরকে তার পেশার কাজ চালাতে হয়। তার সেই তুলনামূলকভাবে যদি আমরা বলি, বাংলাদেশে বিগত বছরগুলোতে সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে, অনেক নিরাপত্তাহীনতার মধ্যেও সাংবাদিকরা কিন্তু, অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু সাংবাদিকরা তাদের দায়িত্ব সাহসিকতার সাথে করেছে। আপনি যদি ইলেকট্রনিক মিডিয়া দেখুন, আপনি যদি প্রিন্ট মিডিয়া দেখুন, আপনি অনলাইন দেখুন, আপনি আমাদের ফেসবুক দেখুন, সবগুলোতেই কিন্তু নতুন মিডিয়া যেগুলো বা সোশ্যাল মিডিয়া, তার যে সবগুলোই কিন্তু তথ্য দিচ্ছে। এখানে প্রশ্ন হলো যে এই তথ্য দেওয়ার প্রশ্নে সরকার বা রাষ্ট্র কতটুকু প্রতিবন্ধকতা করছে, সেটি হলো সবচেয়ে বড় দেখার বিষয়। আর কতগুলো আছে যে আমরা সরকারের চাপ আছে কি নাই, সেটা একটি বিবেচনা। আবার অপরদিকে আমরা আমাদের
মানে আমাদের এই স্বাধীনতাটা কতটুকু দায়িত্বশীলভাবে আমরা পালন করছি। যেমন ধরুন, আমি স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সেই স্বাধীনতা তো একটা সীমারেখাও থাকে। প্রত্যেক স্বাধীনতারই কিন্তু একটা সীমারেখা থাকে। সাংবাদিকতা কিন্তু একটা নীতি নৈতিকতা, দেশে যদি কোনো আইন যদি নাও থাকে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্যে, কিন্তু আমার সাংবাদিকতা বিশ্বব্যাপী কতগুলো স্বীকৃত কতগুলো কিন্তু নীতি নৈতিকতা আছে। সেই নীতি নৈতিকতা অনুযায়ী আমি আমার এই স্বাধীনতাটি বাংলাদেশে আমি প্রয়োগ করছি কিনা সেটাও আমাদের দেখার বিষয় অবশ্যই। আছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে, ধরুন আজকে যেভাবে আমাদের এই গণমাধ্যমের বিকাশ ঘটছে, একদিকে ধরুন প্রিন্ট মিডিয়া, আরেকদিকে ইলেকট্রনিক মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া। একসময় তো একমাত্র বিটিভি ছিল, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আজকে সমস্ত এই ব্যক্তি মালিকানায় এই ইলেকট্রনিক মিডিয়াকে খুলে দিয়েছেন বলেই কিন্তু এতগুলো টিভি চ্যানেল এসছে। আমি আজকে এখানে বসে আপনাদের সাথে দর্শকদের মুখোমুখি হয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদের অনেকগুলো এফএম রেডিও হয়েছে, কমিউনিটি রেডিও হয়েছে, আমাদের অনেক সাংবাদিক কলাকুশলীদের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি কিন্তু প্রতিযোগিতা হচ্ছে, তথ্য কে কত দ্রুত এবং কে কত জনগণের কাছে পৌঁছে দেবে সেই প্রতিযোগিতা কিন্তু এর মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। ফলে সংখ্যার দিক থেকে, প্রতিযোগিতার দিক থেকে আমরা একটা খুব ভালো অবস্থানে আছি। ইকবাল ভাই, আপনার কাছে ফিরে আসবো, একটু মফিজুর রহমানের কাছে যাব যে এই দিক থেকে যে একটা মুক্ত সাংবাদিকতা হচ্ছে কিনা, একটা দেশ কতটা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে, তার অনেকগুলি ইন্ডিকেটরসের মধ্যে একটা খুবই স্ট্রং হচ্ছে যে প্রিয়রিটি অফ সোর্স। সেখানে আমরা বলা যায় যে আমরা যদি দেখি তাহলে আমাদের অবস্থান অনেক ভালো। আমাদের সংবাদের উৎস অগণিত, নানান ধরনের মাধ্যমে, টেলিভিশন, এফএম রেডিও, অনলাইন থেকে সব কিছুতেই সংখ্যায় অনেক। কিন্তু সেই সংখ্যা দিয়ে অন্য যে ইন্ডিকেটরসগুলির কথা বলা হচ্ছে সেগুলি যথেষ্টভাবে মানে স্বাধীনতার প্রতিফলন রাখতে পারছে কিনা, আপনারা এটা কিভাবে দেখছেন? বা গবেষণার ক্ষেত্রে অন্যদের সঙ্গে যখন একাডেমিয়া হিসেবে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, তখন কি ধরনের ইমপ্রেশন পান? না, আমার মনে হয় যে খুব প্রাসঙ্গিক বিষয় সেটি হচ্ছে যে আপনার প্রেস ফ্রিডম, এই যে একটা সিচুয়েশন, সেটাকে মেজার করার জন্য আপনি যে পয়েন্টটি বললেন, আর পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু দেখার আছে। যেমন আমাদের ইকবাল ভাই যেটা বলছিলেন যে একটি হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আপনার কেমন আছে এবং সেটা আপনাকে কতটুকু অ্যালাউ করে এবং কতটুকু করে না, সেটা একটা অ্যাসপেক্ট। তো আমাদের কনটেক্সটে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা সংবিধানের একটা বিষয় আছে, তার পাশাপাশি যে আইনি কাঠামো আছে সেগুলো কোনো আইন হয়তো এখনো আমাদের সাংবাদিকতাকে টাচ করে, আবার খুব অতি সম্প্রতি যে এমন কোনো আইন তৈরি হয়নি যেটা আসলে সরাসরি স্বাধীনতাকে আপনার স্পর্শ করে। কিন্তু এর পাশাপাশি যে বিষয়গুলো আছে, যেটা আপনি বলছিলেন যে প্লুরালিজম, যে এই পয়েন্টও যদি আপনি দেখেন যে নট অনলি যে প্লুরালিজম ইন টার্মস অফ নিউজ সোর্সেস, প্লুরালিজম ইন দ্য সেন্স অফ যে আপনার এই মিডিয়া স্পেসে আপনার মতাদর্শিক জায়গা থেকে, সেটা অর্থনীতির দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক, সেই দিক থেকে বহুমতের সম্মিলন ঘটেছে কিনা। তো সেটা যদি আপনি দেখেন বাংলাদেশে, তাহলে সেখানে দেখবেন যে এখানে আমাদের বিভিন্ন সংগঠন যেগুলো আছে, রাজনৈতিক সংগঠন, তাদের মালিকানায় কিন্তু এখানে গণমাধ্যম আছে বিভিন্নভাবে। তো সেই দিক থেকেও কিন্তু প্লুরালিজম আমাদের এখানে কাজ করছে। এর পাশাপাশি আরো যে পয়েন্টগুলোকে ধরা হয়, যেমন একটি আছে যে ইনফ্রাস্ট্রাকচার। এখন ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠান, গণমাধ্যম, সেই গণমাধ্যম প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার এমন কিনা যে নিউজ প্রোডাকশন, নিউজ গ্যাদারিং, সেই বিষয়গুলোকে যথার্থভাবে করার জন্য সাংবাদিকদের যথার্থভাবে যে করবেন তার অনুকূলে কাজ করে কিনা। এখন আমাদের দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে যদি চিন্তা করেন আপনি, যে সেটা টেলিভিশনের কথা বলেন বা সংবাদপত্রের কথা বলেন, তাহলে দেখবেন যে এখানে আমরা অনেক বিষয় আসেই কিন্তু আমরা যে 100% সমস্ত সাংবাদিকের জন্য একেবারে অনুকূল পরিবেশ আমাদের গণমাধ্যমগুলো করতে পারে তা না। সেখানে আপনি সেফটি সিকিউরিটির কথা বলেন, আপনি একজন সাংবাদিককে যখন একটা কনফ্লিক্টিং জোনে পাঠান, আপনি কি তাকে টোটাল একটা ট্রেনিং দেন? যে আমরা শুধু ট্রেনিং বলতে এতকাল কি বুঝিয়েছি, আমরা বুঝিয়েছি আমার কলা কৌশল জানা, সেটা হলো আমি লিখতে পারি কিনা, আমি ফুটেজ নিতে পারি কিনা, সেই বিষয়গুলো। কিন্তু এর পাশাপাশি একজন সাংবাদিক যখন একটা কনফ্লিক্টিং জোনে যান, অথবা একটা ডিজাস্টার প্রোন এলাকাতে যান, বা এই যে হাওড় এলাকাতে যান, যেখানেই যান না কেন, সেখানে গেলে তার যে যথার্থ নিজস্ব নিরাপত্তার বিষয়টা, সেটাও কি আমরা তাদেরকে সেই ট্রেনিং, কিন্তু আমাদের এখানে সেই কনসেপ্টেই নাই। আমাদের এখানে সাংবাদিকদেরকে ওই ধরনের ট্রেনিং দেওয়া হয় না। একটা অগ্নিকাণ্ড কভার করতে গেলে আমি কিভাবে নিজেকে নিরাপদ রাখবো,
একটা রাজনৈতিক সংঘর্ষ যেখানে ঘটে সেখানে আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে আমাকে তথ্য সংগ্রহ করা, আমাকে সাংবাদিকতার কাজটি করতে হবে, কিন্তু পাশাপাশি এই তো আমাকে ঠিক রাখতে হবে যে আমি তো ঠিক থাকতে হবে। তো আমি যদি সেখানে বলি হয়ে যাই তাহলে তো আমার পেশা উপকৃত হবে না, আমাকে ঠিক থাকতে হবে, তারপরে আমাকে করতে হবে। কিন্তু এই যে সার্বিক যে ট্রেনিং, সেফটি, সিকিউরিটি সহ কলাকৌশলের জায়গাগুলো, সেগুলো কিন্তু আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সেভাবে করতে পারে না। আপনি দেখেন যে আমাদের এখানে প্রফেশনাল ভ্যান কয়টা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আছে যেগুলো ইউজ করে আমাদের সাংবাদিকরা খুব স্মুথলি তাদের কর্মস্থলে যাবেন, আসবেন। অনেক গাড়ি যেগুলো আমরা ব্যবহার করি বা দেখি আমরা, যে ছোট ছোট গাড়ি, সেগুলো ড্রাইভ করতে গেলে ওখানে যদি লং ড্রাইভে একজন সাংবাদিক সেটা কভার করতে যায়, সে কিন্তু অসুস্থ হয়ে যাবে এত লং ড্রাইভে যদি কোথাও আপনি পাঠান সেই ছোট গাড়ি দিয়ে, কারণ তার জার্কিং হবে এবং তার মেন্টালিটি কিন্তু সেভাবে কাজ করবে না। তো এটা গেল যে এক ধরনের যে ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলো সংবাদ সংগ্রহ করার প্রক্রিয়ায় কতটুক আমরা এনশিওর করতে পারি এবং পারি না। এর বাইরেও আপনি সার্বিকভাবে দেখবেন যে এখানে যে প্রতিষ্ঠানের মধ্যে ট্রান্সপারেন্সি আছে কিনা, যে সেই ট্রান্সপারেন্সি হচ্ছে যে আমার যে নিউজ সিলেকশন থেকে শুরু করে নিউজ ট্রিটমেন্ট, জাজমেন্ট, এই সমস্ত প্রক্রিয়াগুলো আমি যথার্থ অর্থে সেখানে ট্রান্সপারেন্ট কিনা। যে আমাদের এখানে যে হ্যাঁ, এটা সাবজেক্টিভ বিষয়, আমরা জানি যে আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি কিভাবে কোন নিউজের কতটুকু গুরুত্ব দিব না দিব, সেটা একটা সাবজেক্টিভ বিষয়। কিন্তু তারপর কিন্তু সেই জায়গায় আমার বিবেক এবং দায়বদ্ধতার কাছে, আমার নিউজ এথিক্স এবং নিউজ লিটারেচারের কাছে আমার কিন্তু দায়বদ্ধতা আছে যে আমি যথার্থ অর্থে একটি ফার্স্ট লিড করছি কিনা, আমি যথার্থ অর্থে যেটা ফ্রন্ট পেজ ডিমান্ড করে সেটা আমি ফ্রন্ট পেজ করছি কিনা, না আমি তার মধ্যে করছে। এবং আরো সেটি হচ্ছে যে আদৌ সেটা সংবাদ হওয়ার যোগ্যতাও আছে কিনা, নাকি বিভিন্ন কারণে সেখানে স্পেস পেয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সব মিলিয়ে শুধুমাত্র কি প্রকাশ করলাম সেটার বাইরেও কিভাবে প্রকাশ করলাম সেখানেও আসলে সেই বিষয়গুলো চলে মুক্ত সংবাদ মাধ্যম কিনা সেটা বোঝা যায়। অনেক সময় এরকম বলা হয় যে হ্যাঁ আমরা ওটা তো দিয়েছি অথবা ছাপিয়েছি, কিন্তু এটা এত অগুরুত্বপূর্ণ ভাবে যে ওইটার গুরুত্বটা হারিয়ে যায়। আমরা একটু প্রসঙ্গক্রমে যদি বলি, এটা আপনি সোশ্যাল মিডিয়াতে আরো মানে আমাদের অনলাইন নিউজ পোর্টালে, যে ওখানে আপনার যেহেতু স্পেস অবধারিত, আপনি কিন্তু যেটা নিউজ হওয়ার কথা না সেটা কিন্তু আপনি নিউজ করে দিচ্ছেন। প্রসঙ্গক্রমে এটাই যে প্রথম যে প্রশ্নটা আপনার ছিল যে এই গ্লোবাল ওয়াচডগ প্রতিষ্ঠানগুলো আমাদের ফ্রিডমকে মেজার করে, কিন্তু আমাদের মানকে মেজার করার তাদের কিন্তু কোনো ইয়ে নাই। তো অতএব মানসম্মত সাংবাদিকতা হচ্ছে কিনা সেটা যেমন গ্লোবাল ওয়াচডগ গুলো করা দরকার, আমাদের ইন্টারনাল ওয়াচডগ প্রতিষ্ঠান হওয়া দরকার, যেটা আপনি তুলেছিলেন প্রথমেই। কিন্তু এইটা অবশ্য আমি পরে আবার আসবো যে গ্লোবাল যেই অর্গানাইজেশনগুলি এটা করছে তারা কিভাবে করছে, প্রক্রিয়াটা কি, সেখানে কাদের অংশগ্রহণ থাকছে, একটি বছরের সঙ্গে আর একটি বছরের যে তুলনামূলক চিত্র তারা ধরছেন সেগুলি কিভাবে হচ্ছে, এটা খুব ভালোভাবে কিন্তু আমরা দেখি না। এটার সায়েন্টিফিক মেথড আছে, কিন্তু সেই সায়েন্টিফিক মেথড কতটুকু অনুসরণ করা হয় সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানতে পারি না তাদের কাছ থেকে। তো সেগুলি নিয়ে একটু কথা বলবো। আমরা একটু ঢাকার বাইরে যাব, চট্টগ্রামে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুখলাল দাস আছেন, তার সঙ্গে একটু জানতে চাইবো যে ঢাকা এবং ঢাকার বাইরে সাংবাদিকতা দুই ধরনের আসলে বাস্তবতা, এবং আমরা অনেক বেশি চ্যালেঞ্জ, যেটা আমরা বলি যে ফিজিক্যাল চ্যালেঞ্জ, অনেক বেশি ঢাকার বাইরে দেখতে পারি। শুক্লাল, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকতা করার ক্ষেত্রে কি ধরনের বাধা প্রতিকূলতা ঢাকার বাইরের সাংবাদিকরা মুখোমুখি হন? আপনি ঠিকই বলেছেন। আসলে রাজধানী কেন্দ্রিক এবং রাজধানীর বাইরে সারা দেশের, শুধু চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশের বিভিন্ন মফস্বল জেলা এবং উপজেলাগুলোতে যারা সাংবাদিকতা করেন, আমাদের সংবাদকর্মীরা আছেন, বন্ধুরা আছেন, তারা আসলে এই যে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে যে পরিবেশটা দরকার সেই পরিবেশ অনেক ক্ষেত্রে পান না। সেটা একদিকে রাষ্ট্রীয়ভাবে হতে পারে, রাজনৈতিক জনপ্রতিনিধিদের চাপে হতে পারে, এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের কারণে হতে পারে, এবং সব পত্রিকায় যে সমানভাবে সাংবাদিকরা তাদের মত প্রকাশ করতে পারে সেটাও নয়। সুতরাং সেটা রাজধানীর ক্ষেত্রে যতটুকু আমাদের সাংবাদিকরা তাদের মুক্ত মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সেটা একটি জেলা শহরে, আপনি গিয়ে দেখেন একটি উপজেলা শহরে সেটা পারেন না। আমরা এমনও ঘটনা আমরা দেখি, আপনারাও জানেন, যেমন উপজেলা পর্যায়ে আমাদের জনপ্রতিনিধিদের চাপের কারণে অনেক সময় আমাদের স্থানীয় সাংবাদিকরা তাদের যে সত্য ঘটনাটা সেটাও তুলতে পারে না। একসময় আমরা দেখেছি বিএনপি সরকারের আমলে আমাদের এই মফস্বল এলাকাগুলোতে সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছে। অনেক সাংবাদিক বাংলাদেশে মারা গেছেন যেগুলো ঢাকার বাইরে। কিন্তু কালক্রমে আমরা যখন দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের সংবাদপত্র এবং মিডিয়া যত আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি,
ততটা ক্ষেত্রে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা কিন্তু পূর্ণ স্বাধীনতা আমরা এখনো পাইনি। সুতরাং একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে আমাদের মুক্ত সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা। সেই মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে একটা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। একই সাথে আমরা সেটা দেখি আমাদের এই চট্টগ্রামের রাউজানে আমরা বিএনপি জামাতের সময় আমরা দেখেছি যে এখানে অনেক স্থানীয় প্রতিনিধিকে দেশ ত্যাগ করতে হয়েছে। সুতরাং সেটা এখন নাই। এখন আমরা যতটুকু স্বাধীনতা পাওয়ার কথা ততটুকু না পেলেও কিন্তু মুক্ত স্বাধীনতার কথা আমরা যেটা বলি, মুক্ত গণমাধ্যম দিবসে আজকে আমাদের সেটা প্রত্যাশা হতে পারে যে শুক্লাল দাস, আমরা বুঝতে পারছি যে যতটুকু স্বাধীনতা পাচ্ছেন সেটা সন্তোষজনক মনে করছেন আপনি। অবশ্যই এটা আরো বাড়ানোর প্রয়োজন থাকতেই পারে। আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহী অঞ্চলে বা সামগ্রিকভাবে যেই কথাগুলি বলা হয়, নানান রকম চাপের কথা বলা হয়, সেগুলি কতটা আপনারা সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনুভব করেন। একটা বিরতির পর ফিরে আসছি, অতিথিদের কাছেও ফিরে আসবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা কথা বলছিলাম উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু। আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম যে রাজশাহীতে বা আপনাদের এখানে সংবাদপত্রে কাজ করার ক্ষেত্রে যে চাপের কথা আমরা শুনতে পাই, সেটা কতটুকু আসলেই আছে কিনা, থাকলে সেটা কি রকম? ধন্যবাদ। চাপ তো অবশ্যই আছে এবং চাপের মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়, বিশেষ করে রাজনৈতিক চাপ, সেই সাথে প্রশাসনিক চাপ, এ দুটোই বহমান। আর তার সাথে আরও একটি বিষয় যেটি লক্ষণীয়, সেটি হলো যে যেহেতু মালিক পক্ষকেও আমাদেরকে দেখতে হয়, আর বিশেষ করে জাতীয় কাগজে যে খবরটি প্রকাশ করা হয়, প্রকাশ করার পর সেটি যেভাবে আসে, আমরা স্থানীয় কাগজে যখন প্রকাশ করি তখন সেটি আমাদের উপর চাপ আসে এবং এটি এমন পর্যায়ে যায় অনেক সময় মামলা, হুমকি দেখানো হয়। এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের যুগে যে আমরা একটি খবর সেটি চাপের কথা বিবেচনা রেখে যে সেটি আমরা প্রকাশ করব না তা নয়। আমরা যখন একটি কাগজ সম্পাদনা করছি, সেই কাগজটি তার আগেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা অবাধ তথ্য প্রবাহের যুগে সেটি কিন্তু পাঠকের কাছে বিভিন্নভাবে পৌঁছে যাচ্ছে। তখন আমাদেরকে কিন্তু সেখানে সেই তথ্যগুলো নিশ্চিত করেই দিতে হচ্ছে এবং চাপের মুখে থেকে যেতেই হচ্ছে। আর সে সময় আমাদেরকে অনেক কিছু বিবেচনা করে নিয়েই পত্রিকা প্রকাশনায় থাকতে হচ্ছে এবং সেখানে রাজনৈতিক যে বিষয়গুলো আমরা অনেক সময় অনেক খবরগুলোই দেখি যে জাতীয় কাগজে যেভাবে আসছে, আমাদের এখানে আমাদের যে স্থানীয় কাগজগুলো আছে সেই স্থানীয় কাগজগুলো আরও প্রত্যাশিতভাবে পড়তে চায়। আর পাঠকরাও এখন সচেতন যে আসলে কোন খবরটি কিভাবে আসা উচিত। এজন্য যে আরেকটি বিষয় একটু জানতে চাই, অনেক শুনি আজকাল কথাটা যে সেলফ সেন্সরশিপের একটা ব্যাপার আমাদের সংবাদ মাধ্যমে আছে, সেরকম কোনো অভিজ্ঞতা আপনাদের হয় কিনা? না, সেলফ সেন্সরশিপ তো অবশ্যই থাকতে হবে। যেমন আমরা যখন পত্রিকা সম্পাদনা করি সে সময় নিজেরা দেখি যে আজকে এই খবরটা যদি প্রকাশ করি তাহলে এটি রাষ্ট্রীয় বিরোধী বা রাষ্ট্রীয় স্বার্থের বিরোধী হতে পারে, সেগুলো কিন্তু আমরা অনেক সময় বিবেচনায় নিয়ে আসি। এবং অনেক সময় ছোট্ট একটি উদাহরণ যদি দেই, যে আজকে পণ্যদ্রব্যের যে দামটি আছে, আমরা তখন বিবেচনায় করলাম যে আজকে যদি এইটা আমরা প্রকাশ করি তাহলে দেখা যাবে যে কালকেই হয়তো সে বাজার দরে সেটি আবার হয়তো সিন্ডিকেটের মাধ্যমে সেটি স্টক করা হবে বা বাজার বন্ধ করে দেওয়া হবে। এগুলো বিষয় কিন্তু আমরা কিছু দেখি। আবার অনেক সময় অনেক ঘটনাই আছে যেটি আমরা আমাদের বিশেষ করে প্রথমেই দেখি আমাদের রাজশাহীর এবং জনগণের স্বার্থের কথা বিবেচনা করে আমরা সেগুলো দেখতে, এবং সেন্সরশিপ তো অবশ্যই থাকতে হবে এবং সেটি যদি না থাকে তাহলে পত্রিকা সম্পাদনা করার জন্য আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বিষয় দাঁড়িয়ে যায় আর কি। আব্দুল্লাহ মাহমুদ, শুক্লাল দাস, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অতিথিদের কাছে ফিরে যাব। ইকবাল সোহান চৌধুরী, আমরা ঢাকার বাইরেও কিছু অভিজ্ঞতার কথা শুনলাম, নানান রকম অভিজ্ঞতাই আছে, কিন্তু আমি সেটার ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো। একই সঙ্গে জানতে চাইবো যে আমরা যেইভাবে সাংবাদিকতা করছি সেখানে আমাদের অভিজ্ঞতা এবং বিশ্ব আমাদের সাংবাদিকতাটা যেভাবে দেখছে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম, সেই অভিজ্ঞতাটার মধ্যে একটা বড় ফারাক অনেক ক্ষেত্রে দেখতে পাই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা পুরোপুরি আমরা যেন এমন একটা বন্ধ
জায়গার মধ্যে আছি, একেবারেই মুক্ত পরিবেশ নেই সেরকম দেখা যায়। সেই জিনিসগুলি আপনারা কিভাবে দেখেন এবং এইটার ক্ষেত্রে আসলে কি করণীয় আছে, কিভাবে এটাকে আরো বেশি রিপ্রেজেন্টেটিভ করা যায় আমাদের সম্পর্কে বিশ্বের কাছে ধারণাটা? কারণ শেষ পর্যন্ত এটা কিন্তু বিশ্ব তারা কিভাবে বলছে সেই অনুযায়ী আমাদেরকে বিবেচনা করবে। বিশ্ব কিভাবে আমাদেরকে দেখছে সেটা যেমনিভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কিন্তু আমাদের বাস্তবতাটা কি সেটাও কিন্তু আমাদেরকে বিবেচনার মধ্যে আনতে হবে। বিশ্ব দেখছে তার চশমা দিয়ে, আর আমাকে দেখতে হবে আমার এখানকার যে পারিপার্শ্বিকতা, আমার এখানকার যে পরিবেশ, সেটার উপর নির্ভর করে আমাকে দেখতে হবে। একটি কথা দেখুন, যে চাপের কথা আমরা সবাই বলি, ঝুঁকির কথা আমরা সবাই বলি। বিশ্বের কোন দেশে সাংবাদিকতার উপরে এই চাপ নেই বা এই ঝুঁকি নেই? আপনি যদি দেখেন, যখন জার্মানিতে যখন এই জঙ্গিবাদ হামলা করে, যখন লন্ডনে যখন একটা সন্ত্রাসী ঘটনা ঘটে, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কতগুলো বিধিনিষেধ বলবো না, আমি বলবো যে কিছু চাপ থাকে। এবং আজকে যে কথাটি আপনিও বললেন এবং আমাদের উত্তরা রাজশাহীর প্রতিনিধি বললেন, আমাদের চট্টগ্রামের প্রতিনিধি বললেন যে সেলফ সেন্সরশিপ, কিছু কিছু সেলফ সেন্সরশিপ কিন্তু শুধুমাত্র চাপের জন্য নয়, কতগুলো আমাদের নীতি নৈতিকতার জন্য। যেমন একসময় দেখুন আমাদের পত্রপত্রিকাতে অ্যাসিড থ্রোয়িং যেটা, এবং অ্যাসিডের যে ঝলসানো চেহারা অনেক সময় আমাদের কিন্তু পত্রিকাতে ছবি ছাপা হতো। আজকে কিন্তু আপনি কোনো জায়গাতে অ্যাসিড ঝলসানো সেই ছবি কিন্তু আপনি দেখবেন না। রাষ্ট্র কিন্তু আমাকে না করলেও আমার নিজের বিবেকের কারণের জন্য আমরা ছবি সেটি ছাপি না। আপনি যদি দেখেন রেপ ভিকটিম, মানে ধর্ষণের ভিকটিম, তাদের পরিচয় দিয়ে আজকে কিন্তু সেই ছবি অথবা তাদের পরিচয় দিয়ে কিন্তু রিপোর্ট ছাপা হয় না। এটা তো একটা রেপ যদি হয়ে থাকে, এটি ঘটনা, সেটা কেন আপনি দিচ্ছেন না? অর্থাৎ আপনার নিজের বিবেক, আপনার নিজের নীতি নৈতিকতাই আপনাকে বাধা দিচ্ছে যে এটা প্রকাশ করা উচিত নয়। আমাদের রাজশাহীর তিনি বললেন যে একটি সংবাদ যদি আজকে ছাপা হয় যে হঠাৎ করে জিনিসপত্র খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল অথবা খাদ্যদ্রব্যের মজুদ নেই, তার ফলে যদি বাজারে যে প্রতিক্রিয়াটি সৃষ্টি হবে সেটার জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটার ভুক্তভোগী হবে। এই নিউজটি আমি কি খুব বেশি ফলো করে দেব, না নিউজ হিসাবে আমি দেব? সেই ট্রিটমেন্টটা কিন্তু যারা সংবাদপত্রে আছেন তাদেরকে কিন্তু বিবেচনা করতে হয়। এটা কিন্তু কোনো চাপের জন্য নয়, এটা নিজের বিবেক বা নিজের নীতি নৈতিকতার প্রশ্নে কিন্তু আসছেন। আর সবচেয়ে বড় জিনিস যেটি হলো, আজকে যেটি আমাদের চেয়ারম্যান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সাংবাদিকতা বিভাগে তিনি বললেন, অধ্যাপক সাহেব, যে দেখুন আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলি আমরা। গণতন্ত্রের অন্যতম একটি হলো মত প্রকাশের স্বাধীনতা এবং বহু মতের সন্নিবেশন। আজকে আমাদের গণমাধ্যমে দেখুন, ইলেকট্রনিকে বলুন, আমাদের প্রিন্টে বলুন, সেখানে কিন্তু আজকে বহু মত আছে। রাজনৈতিক মত আছে, ব্যবসায়িক মত আছে, এনজিওদের মত আছে, বিভিন্ন মত কিন্তু আছে। পাশাপাশি দেখুন আজকে আমাদের যে সোশ্যাল মিডিয়া, একটি 16 কোটি মানুষের আমাদের জনসংখ্যা, সেখানে 4 কোটি আমাদের ফেসবুক, 1800 মতো অ্যাপ্লাই করেছেন রেজিস্ট্রেশনের জন্য অনলাইন। আমাদের আরও তো অনেক কিছু আছে, টুইটার আছে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে নিউ মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, তারাও কিন্তু এই আজকে কিন্তু মত প্রকাশ করছে। আপনি আমাকে একটি এক্সাম্পল দেখান যে বিগত বছরগুলোতে একটি আইন এমন করা হয়েছে যে আইন আমাদের এই স্বাধীনতার উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বা সরকারকে সমালোচনা করার কারণের জন্য, শুধুমাত্র সরকারকে সমালোচনা করার জন্যে কোনো মিডিয়ার উপরে কোনো আঘাত এসেছে। কি জন্যে? যখন আমি হয়তো তথ্যটি আমি সঠিক দেইনি, অথবা ওই যে আমার নীতি নৈতিকতা যেটি আছে, অথবা দেশের আইন আমি ভঙ্গ করেছি, সেই সময় আমার উপরে আঘাত এসেছে, কারণ আমি আইন ভঙ্গ করেছি। সেই কারণের জন্য আজকে যদি পত্রপত্রিকাগুলো খুলে দেখেন, টক শোগুলো দেখেন,
টেলিভিশন চ্যানেলগুলোতে যদি আমরা যে প্রতিযোগিতার মধ্য দিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, এই হাওড় এলাকাতেই দেখুন গত কিছুদিন থেকে আমাদের হাওড় এলাকাতে সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া, সেখানে দেখুন সরকারের কিছু কিছু যে কর্মকর্তাদের যে মানে নিষ্ক্রিয়তা বলুন, কিছু দুর্নীতি বলুন, অথবা তাদের ভুল সিদ্ধান্ত বলুন, ড্যাম ইত্যাদি ইত্যাদি ব্যাপারে, এবং ঘটনা ঘটার পরে যেভাবে এটাকে মোকাবেলা করার প্রশ্ন ছিল, যেখানে ত্রাণের প্রশ্ন ছিল, সেগুলো সংবাদপত্রে কিন্তু এসেছে এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে এসছে। এর ফলে কিন্তু দেখুন সরকারের পক্ষ থেকে কিন্তু যারা এই কথাগুলো লিখেছেন তাদের উপরে আপনি দেখুন কোনো চাপ এসেছে, আপনি বলতে পারবেন না কোনো মিডিয়ার উপরে চাপ এসেছে। বরং সরকার এই তথ্যের উপরে ভিত্তি করে যারা এই অনিয়ম করেছে, দুর্নীতি করেছে বা নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তাদের সেই কর্মকর্তাদের বিরুদ্ধে তাদেরকে শাস্তি দিচ্ছে। চাপ বরং আমরা সৃষ্টি করেছি প্রশাসনের উপরে, সরকারের উপরে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আজকে যদি বলা হয় আমাদের উপরে বিভিন্ন চাপ মিডিয়ার উপরে, আমি মনে করি আমরা তো মিডিয়ার চাপ আমাদের উপরে নেই, আমরা বরং আজকে মিডিয়ার চাপ সৃষ্টি করছি যারা গণতন্ত্রের শত্রু, মৌলবাদ, জঙ্গিবাদ, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, যারা আমাদের স্বাধীনতার শত্রু, যারা আজকে আমাদের যে অর্থনৈতিক অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদের উপরে আমরা চাপ সৃষ্টি করছি। অর্থাৎ মিডিয়া কিন্তু আজকে চাপ সৃষ্টি করছে সেই অশুভ শক্তির উপরে, যারা আমাদের সমাজের যে অগ্রযাত্রা, এই চাপটা যত বেশি থাকবে ততই ভালো, কিন্তু একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই ওই চাপটা মত প্রকাশের ক্ষেত্রে যেন বাধা সৃষ্টি না করতে পারে। আমি আপনাকে বিরতিতে যাচ্ছি, এক মিনিটের মধ্যে বলছি যে চাপ আমরা অস্বীকার করব না যে চাপ নেই। আমি আবার বলতে চাই, দুনিয়ার কোন রাষ্ট্রে এই চাপ নেই? আমাদের এখানেও চাপ আছে, কিন্তু সেই চাপের পরেও গণমাধ্যম তার দায়িত্ব সাহসিকতার সাথে করছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই সেইটা আমাদের আগে বিবেচনায় রাখতে হবে, চাপের মধ্য থেকেও কতটুকু তারা পালন করতে পারছে দায়িত্ব। মফিজুর রহমান, আপনার কাছে ফিরে আসবো বিরতির পরে। এই যে যখন আমরা তথ্য প্রবাহটা এত অবাধ হয়ে গেছে যে আসলে 4 কোটি যদি ফেসবুক ইউজার থাকে বা যে কোনো সামাজিক মাধ্যম, তারা কিন্তু প্রত্যেকেই তথ্য দিতে পারে এবং নানানভাবে এটা একটা তথ্যের উৎস হয়ে যেতে পারে। সেই রকম ক্ষেত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করবার জন্য অন্য কোনো ব্যবস্থার প্রয়োজন আছে কিনা, বা সেই ব্যাপারটা কিভাবে আমরা তথ্য নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দিকেই সবসময় তাকিয়ে থেকেছি, কিন্তু এখন আমরা দেখছি এমনকি আমেরিকাতেও ফ্যাক্ট চেক নামে অন্য ধরনের একটা অর্গানাইজেশন আসতেছে, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য চেক করে জানায় যে কোনটা আসলে ঠিক এবং কোনটা ঠিক না। সেরকম মাধ্যম আমাদেরকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারে কিনা, বা সেটা কি ধরনের হতে পারে, একটু জানতে চাইব একটা বিরতির পর। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মফিজুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে নানান রকম উৎস থেকেই আমরা সংবাদ পাচ্ছি এবং সংবাদ মাধ্যম আমরা সাধারণভাবে ধরে নেই বা বিশ্বাস করি যে সংবাদ মাধ্যমে যে তথ্যগুলি আসে সেই তথ্যগুলি সবই সত্য, কিন্তু এইটার বাস্তবতা অন্যরকমও দেখি। সেই ক্ষেত্রে কি করণীয় আছে বা এটা কিভাবে উদ্ধার পাওয়া যেতে পারে? এখন আপনি দেখেন যে সাংবাদিকতার মানুষ তো সত্যটা জানতে চায়, তাই না? আর আপনার দায়িত্ব কিন্তু সত্যটাই জানানো। এখন এই সত্যের অনুসন্ধান আমি কিভাবে করব? তো সেটা করতে গিয়ে তো আমরা সবসময় বলি যে আমরা ডাবল চেক, ফ্যাক্টস ভেরিফিকেশন, এটাই প্রসেস। সাংবাদিকতা এটা এক ইন্টেগ্রাল পার্ট, এটা আপনাকে করতেই হবে। যে আমরা একটা ওই ইয়ের মতো বলি, প্রবাদের মতো বলি যে হোয়েন ইন ডাউট লিভ ইট আউট আর ফাইন্ড ইট আউট, যে যখন আপনার কোনো একটা ফ্যাক্টস নিয়ে সন্দেহ হবে তখন আপনাকে এটা বার করতেই হবে, আপনি যদি ছাপতে চান, অথবা এটা আপনাকে বাদ দিতে হবে। এখন কথা হলো যে আপনি কিভাবে করবেন? সেটা করতে গিয়ে তো আপনার তো মাল্টিপল সোর্সেস থাকতে হবে। কোনো একটা সোর্স হয়তো আপনাকে একটা বিষয় কনফার্ম করলো, হয়তো কনফার্মই করলো, হ্যাঁ, তারপরে আপনার কিন্তু ডাউটফুল মাইন্ড থাকতে হবে যে এটা যদি খুব সেন্সিটিভ হয় তাহলে এটা আমাকে ডাবল চেক করতে হবে।
আবার আপনার সোর্স রিলায়েবলি আপনাকে দীর্ঘদিন আপনাকে তথ্য ঠিকমতো দিয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনার সোর্স সম্পর্কে আপনার ডাউট থাকবে না। আপনার সোর্স সম্পর্কে যদি আপনার ডাউট থাকবে, কখনো কখনো তো আপনার সোর্স আপনাকে মিসলিড করতে পারে। তো এটা যেমন একটা সেজন্য দিক কিন্তু থাকে। আমরা সিঙ্গেল সোর্স থেকে কোনো নিউজ সাধারণত করি না, সেটাই আমি বলছি যে আপনি মাল্টিপল সোর্স একই জিনিস ভেরিফিকেশন করা, যে আমরা হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কয়েকজনের কাছ থেকে কোট নেই, তার বক্তব্য নেই, কিন্তু একেবারে ফ্যাক্টস এন্ড ফিগারের বিষয়টা যখন আসে তখন কিন্তু সেটা মাল্টিপল সোর্স থেকে ভেরিফিকেশন করা জরুরি। কিন্তু আপনি যেটা বলছেন সেটা হলো যে এখন আমাদের এই যে তথ্য প্রযুক্তির কারণে আমাদের বিভিন্ন জায়গা থেকে, ইভেন ফেসবুককে আমরা কেউ সোর্স হিসেবে ব্যবহার করি আজকাল সংবাদের ক্ষেত্রে। এখন ক্রেডিবিলিটি অফ দি মিডিয়া বা ক্রেডিবিলিটি অফ দি জার্নালিস্ট বা ক্রেডিবিলিটি অফ দি স্টোরি, সেটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সেটা যদি হারিয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আর কিছুই রইল না। এখন সেই ক্রেডিবল নিউজ সোর্স আপনাকে ফাইন্ড আউট করা, সেই ক্রেডিবল নিউজ সোর্স বার করতে গিয়ে যে আপনার হয়তো আমরা একাডেমিক ফিল্ডে কী করি, যেমন আমরা প্লেজারিজম চেক করি, সেটার জন্য সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারে দিলে আপনি গ্লোবাল লিটারেচার যত আছে তার মধ্যে থেকে আপনি কোত্থেকে কি নিয়েছেন সবগুলো আপনাকে লাল কালির দাগ দিয়ে দেখিয়ে দিবে যে কত পার্সেন্ট ওখানে আপনি নিয়েছেন, কত পার্সেন্ট নেননি, একটা প্লেজারিজম চেক। ঠিক তদ্রূপভাবে আপনার এটা হয়তো যে অনলাইন বেসড যে সমস্ত লিটারেচারগুলো আছে সেগুলো থেকে সফটওয়্যার মধ্য দিয়েও কিন্তু আপনি ফ্যাক্টস ভেরিফিকেশনে যেতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো দেশে, বিদেশে আজকাল সবকিছু আপলোডেড অনলাইন, যে ওখানে ম্যাক্সিমাম জিনিসই আপলোডেড, কিন্তু ওখান থেকে আপনাকে হয়তো ফ্যাক্টস ভেরিফিকেশন সফটওয়্যার আপনাকে কিছু দিয়ে দিতে পারবে, অনেক কিছুই দিতে পারবে। কিন্তু আমাদের দেশে যেটা আমরা এখন বলছি যে আরটিআই এর আলোকেও আমরা বলি যে সেলফ ডিসক্লোজার, যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন জায়গা যারা যেখানে আছে, আমাদের পারফরমেন্স, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের টার্গেট, আমাদের এক্সপেন্ডিচার, আমাদের যা কিছু আছে সবকিছু যদি আমরা সেলফ ডিসক্লোজারের দিকে যাই, অর্থাৎ অনলাইন ওয়েবসাইটে আমরা দিয়ে দিই, এবং সেই অনুযায়ী যদি আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, সেটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু এই পদ্ধতির দিকে কিন্তু আমরা যাবই, প্রযুক্তি আমাদেরকে নিয়ে যাবেই একসময়, আমি নিশ্চিত। তো সেভাবে হয়তো সেই ফ্যাক্টস ভেরিফিকেশনে যাওয়া যেতে পারে, কিন্তু এর কোনো বিকল্প নেই। আরেকটা জিনিস যেটা অনেক দেশেই আছে স্যার, সেটা হচ্ছে যে ধরেন ওয়াচডগকে দেখবে কে, এটা যদি সরকার দেখে তাহলে সবসময় এটা নিয়ে প্রশ্ন থাকে, সেই জন্য প্রায় বেশিরভাগ দেশেই সরকার দেখে না। কিন্তু যারা সাংবাদিকতায় আছে সেখান থেকে পেশাজীবীদের মধ্য থেকেই কিন্তু সম্পাদকদের গিল্ড আছে, মানে আমেরিকান যেমন এডিটর্স গিল্ড যথেষ্ট শক্তিশালী, তারা এই নীতিগত দিকগুলি অনেক ক্ষেত্রে নির্দেশনা দেয়। বাংলাদেশে এই জিনিসটার এক ধরনের অভাব আছে কিনা? না, আমরা তো অনেক সময় বলছিলাম কি যে গ্লোবালি মিডিয়া অম্বুডসম্যানের কথা বলছিলাম, যে মিডিয়া নিজেরই একজন অম্বুডসম্যান নিয়োগ করবেন এবং নিয়োগ করতে বাধ্য হবেন, যিনি খুব নিউট্রাল থাকবেন, যিনি একেবারেই মালিকের ইয়ে থেকে আলাদা একটা অফিস থাকবে তার প্রত্যেকটা মিডিয়াতে। সেই অম্বুডসম্যানের কনসেপ্টটা কিন্তু পৃথিবীব্যাপী আছে, কিন্তু সেটা যদি এক থাকে, তিনি হয়তো একেবারে ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো আপনার সেই মনিটরিংয়ের দিকে যাবেন। আবার অন্যদিকে আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট যদি মান দেখতে যায় বিভিন্ন গণমাধ্যমে, সেখানে তো আবার এমনিতেই গভর্নমেন্টকে মনে করা হয় যে হিস্টোরিক্যালি ট্র্যাডিশনালি যে গভর্নমেন্টই হচ্ছে বড় অন্তরায় স্বাধীন সাংবাদিকতা করার ক্ষেত্রে। যদিও আমরা বলি যে ইদানিং যেটা হচ্ছে সেই যে স্টেট অ্যাক্টরের চেয়ে নন স্টেট অ্যাক্টররা বেশি হুমকি তৈরি করছে, যার কারণে আমাদের মুক্ত সাংবাদিকতা ব্যাহত হচ্ছে। তো সেই জায়গায় যেটা আমরা বলি যে আপনার বিভিন্ন ওই যে অংশীদার যেই ফর্মুলা, যে আপনার সাংবাদিক, একাডেমিক্স, আপনার গভর্নমেন্টেরও এবং বিভিন্ন জায়গা থেকে নিয়ে যদি আপনি এক ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, যে যারা আপনার ঠিক মানসম্মত সাংবাদিকতা হচ্ছে কিনা, যে এথিক্যালি এবং সব দিক বিবেচনায়, সেগুলো যদি তারা দেখভাল করেন, এবং তারা যদি এই 3 মে গ্লোবাল রিপোর্টগুলো যদি আসে, তারাও যদি একটা রিপোর্ট দেন, তাহলে কিন্তু আপনি বেসড অন ফ্যাক্টস আপনি বলতে পারেন যে দিজ আর দি রিয়েলিটি, যে হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের এই অবস্থায় আমরা আছি। তো এগুলো যদি চিন্তা ভাবনা করা হয়, আমার মনে হয় এই আইডিয়াগুলো ভালো। আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন আজকে আলোচনার ইকবাল মধ্যে, ভাই, এইখানে আমি একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো, যে আমরা তাহলে যেটা দেখছি আপনাদের দুজনেই একটা মত, যে আমাদের এখানে যথেষ্ট মাধ্যম মুক্ত, অর্থাৎ প্রচুর সোর্স থেকে আমরা নিউজ পাচ্ছি, কিন্তু যেই চাপের কথা বলছি সেই চাপ হয়তো মানের কারণে, সাংবাদিকতা আমরা যথেষ্ট মানসম্মত সাংবাদিকতা করতে পারছি কিনা, সেখানে সত্য তথ্য যথাযথভাবে ক্রস চেক করে করছে কিনা, সেইটা দেখার জন্য বা সেইটা যেন নিশ্চিত করা যায়, সেইটার কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ আছে কিনা, সেই ক্ষেত্রে আমরা যারা সাংবাদিকতা করি সেখান থেকে এটার উদ্যোগ নিতে হবে, যেন সবাই মানসম্মত সাংবাদিকতা করছে এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। অর্থাৎ আমাদেরকে আমাদের সার্টিফিকেশনটা করতে হবে, অন্য কেউই যদি আসে তাহলে সেটা খুব যথাযথ হবে না। সেক্ষেত্রে আমরা কতটুকু কাজ করতে পারি, একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকের বাংলাদেশে বিরতি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইকবাল সোহান চৌধুরী, যেটি বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে সংবাদ মাধ্যমকে দেখার জন্য সংবাদ মাধ্যমের যারা অভিভাবক আছেন তারা মিলিতভাবে কোনো কিছু করতে পারেন কিনা। আপনারা বিভিন্ন সময়ই নানান নির্দেশনা দিচ্ছেন, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক জায়গায় যাওয়া যায় কিনা, কাঠামোগত কোনো কিছু। না, প্রথম হলো গণমাধ্যম বা সাংবাদিকদের সবচাইতে বড় যে বিচারক তার নিজের বিবেক। আর আমি কিন্তু দায়বদ্ধ হলাম, যদি প্রিন্ট মিডিয়া হয় আমার পাঠকের কাছে, আর যদি ইলেকট্রনিক মিডিয়া হয় তাহলে তার দর্শক শ্রোতার কাছে, এবং তারাই কিন্তু আমার বিচারক। আমি যদি একটি সঠিক তথ্য যদি আমি প্রচার করি, সেই সঠিক তথ্য কিন্তু মূল্যায়ন হবে আমার পাঠক অথবা আমার দর্শক শ্রোতার কাছে। আমি যদি সঠিক তথ্য না দেই তাহলে কিন্তু আমি সমাদৃত হব না আমার পাঠকের কাছে বা আমার শ্রোতা বা দর্শকের কাছে। সেজন্য প্রতিদিন কিন্তু এই গণমাধ্যম স্ক্রুটিনির মধ্যে আসে। সেই স্ক্রুটিনি কারা? সেই স্ক্রুটিনি দেশের সরকার আমাকে দেখছে কিনা, তার থেকে বড় জিনিসটা হলো আমার পাঠক এবং আমার দর্শক শ্রোতা। তাই প্রতিদিন কিন্তু আমাকে পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষাতে আমাকে পাশ করতে হবে। এবং যারা ভালো করছে, আবার বলতে চাই, যারা ভালো করছে তারা কিন্তু এই পরীক্ষার মধ্য দিয়ে পাশ করে কিন্তু ভালো করছে। আরেকটি কথা হলো, আমাদের সাংবাদিকদের কাছ থেকে আমাদের দায়িত্বটা কি? সত্যকে তুলে ধরা, যদি কোথাও অন্যায় হয় সে অন্যায়কে তুলে ধরা, যদি কোথাও অবিচার হয় সেটাকে তুলে ধরা, দুর্নীতি হয়, সন্ত্রাস হয় সেগুলো তুলে ধরা, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সত্যকে তুলে ধরা, অথবা অপরাধ যারা করছে তারা। তো যারা এই যে চাপের কথা বলা হচ্ছে, আমি যখন কারো বিরুদ্ধে সত্য তুলে আনবো, তো সে কি আমার বন্ধু হবে? সে তো আমার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো যে আমি এই চাপের কাছে নতি স্বীকার করছি কিনা। বাংলাদেশের আজকে যে গণমাধ্যম আছে, আমি মেইন স্ট্রিম গণমাধ্যমের কথা বলবো, ব্যবসায়িক যারা বা রাজনৈতিক প্রেক্ষাপটে যারা গণমাধ্যম, তাদের এক রকমের উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো কিন্তু তারা এই সত্যগুলো তুলে ধরছে শত চাপ সত্ত্বেও। এখানেই কিন্তু আমি মনে করি যে চাপ, আবার বলতে চাই, দুনিয়ার সব জায়গায় কিন্তু চাপ আছে। ধরেন ট্রাম্প সাংবাদিকদেরকে গালাগালি করেছেন, তো তারা কি ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তারা কি চুপ করে বসে আছে? নিশ্চয়ই না। আমাদের এখানেও চাপ আছে, কিন্তু চাপের পরেও আমি সত্যটা তুলে ধরছি কিনা সেটা হলো আমার। আর যেটা আপনি বললেন যে আমাদের নিজেদের ওয়াচডগ, আমাদের এডিটোরিয়াল ইনস্টিটিউশন, সেটিকে আমাদেরকে অবশ্যই একটি নিরপেক্ষ, শক্তিশালী এবং সাহসী নিরপেক্ষ এডিটোরিয়াল ইনস্টিটিউশন হতে পারে। সেই এডিটোরিয়াল ইনস্টিটিউশনে কিন্তু আমার সবচেয়ে বড় একটি ওয়াচডগ। আবার আমাদের প্রেস কাউন্সিল আছে, দেশের আইন আছে। আমরা কিন্তু সাংবাদিকরা কেউ বলি না যে আমরা আইনের ঊর্ধ্বে। আমি যদি আইন ভঙ্গ করি তাহলে আইনের মুখে আমাকে পড়তে হবে। সময়ে চলে এসেছি। অবশ্যই এই জিনিসগুলি যদি ঠিকমতো কাজ করে তাহলে আমরা মুক্ত সাংবাদিকতার দিকে আরো বেশি যেতে পারবো। মুফিজুর রহমান, একটি জিনিসই জানতে চাই যে এখনকার যেই পরিস্থিতি, তাতে যেমন মনে করেন অ্যামনেস্টি বলছে যে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ। এই রুদ্ধ শব্দটা আপনার কি মনে হয় যে এটা কতটুকু যৌক্তিক বাংলাদেশের সাংবাদিকতার জন্য? না, সেটা আমি তো কোনো জাস্টিফিকেশন দেখি না। এই আমাদের আজকের যে আলোচনা আপনি যেভাবে শুরুই করেছিলেন, যে আমাদের এত প্রবাহী পথ, যে সেই সংখ্যা তাত্ত্বিক দিক থেকেও যদি আমরা দেখি, তো এত প্রবাহী পথ সেখানে রুদ্ধ হয় কি করে? এখানে তো টেলিভিশন তো 28টা অপারেটিভ এবং 39টা পারমিশন পেয়েছে। সংবাদপত্র 2016 সালে 15 সালে যেখানে 170টা ছিল ঢাকায়, সেটা এখানে 400-র উপরে ঢাকা থেকে বার হচ্ছে ডেইলি নিউজ পেপার। এটা আজকে আমরা একটা সেমিনারে ছিলাম, সেখানে এই ডাটাটা বেরিয়ে আসছে। তো আর যেগুলো অনলাইন ভিত্তিক আছে সেগুলো তো আছেই। তো এত যখন প্রবাহী পথ, তাহলে রুদ্ধটা কোথায় হচ্ছে? আমি ঠিক সেটার সাথে আমি ঠিক বুঝতে পারছি না। আমরা আপনাদের কাছ থেকে এইটুকুই জানতে পারছি যে এটা পুরোপুরি সমর্থনযোগ্য নয়, তবে এটা ঠিক চাপ যেটা আছে সেই চাপটা অনেক সময় আমাদের কাজের এক ধরনের রিকগনিশন থেকেই কাজ আসে, যদি একটু ভিন্নভাবে দেখি। না, জার্নালিজমের গ্লোরিটা কিন্তু সেখানেই, যে চাপের বিরুদ্ধে থেকে বলতে চাই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেভাবে আমাদের এই মূল্যায়নটি করেছে, আমি মনে করি যে একটা উদ্দেশ্য প্রণোদিত। তারা সত্যের
অপলাপ ঘটিয়েছেন। জি, আর পাশাপাশি অবশ্যই আরেকটা কথা আপনাদের বলতে দুইজনকেই চাই, ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, আমরা যখন সত্যের কথা বলবো তখন এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়।